শুধু তাই নয়, আপনার পাশেই যে বিউপি, সেখানে কিন্তু মুগ্ধ সহ এটাই আর কি। আরো অনেকের। সো আমি এই কারণে তো আসলে সক্রিয় ছিলাম যে মানবিক দিকটা হারাই গেলে সেই তারা কোনো কারণে রাষ্ট্র না থাকার ক্ষমতা রাখে না। কারফিউ শব্দটা সেই সময় আপনার কাছে চুটকিতে পরিণত হয়েছিল কেন? কারণ এটা হচ্ছে লং মার্চের আগের দিনের ঘটনা, যে কারফিউ দিয়ে দিল যেদিন। তো আমার কাছে সেটা চুটকি মনে হয়েছে যে কিছু একটা হইলেই কারফিউ, কিছু একটা হইলেই ঘরে বসে থাকি। আমি যদি সবসময় একই জিনিসই বলতে থাকি তাহলে তো এটা দাম থাকে না। এটা বলার একটা বছর একবার শোনারও কথাও না কারফিউ ওয়ার্ডটা। কিন্তু তারা তো তখন মানে 7 দিন কারফিউ, মন চাইলে আরো 3 দিন, আবার 4 দিন, মানে উকি দেওয়ার মতো, উকি দিতে মন যাচ্ছে, দেয়াল থেকে উকি দিতেছে। আমার কাছে এটা চুটকি মনে হয়েছে। আচ্ছা, আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, হে পরাজিত শঙ্খচিল, তুমি সকালে আসিবে কোন রূপে। আমরা দেখেছি যে আপনিও কিন্তু নাটকে বিভিন্ন রূপে অভিনয় করেন। আসলে কারা বারবার বিভিন্ন রূপে ফিরে আসে? এই যে আফসোস পার্টি, এদের হচ্ছে আফসোস লীগের, এরা একবার আনসার হয়ে আসে, একবার অন্যান্য মানে কাজের বসেনি হয়ে আসবে, একবার মানে এক এক শ্রেণী হইতে আসতেছে আর কি। ফ্যামিলিতেও তো আপনি বেশ একটা যুদ্ধ করেছেন আপনার বাবা মার সাথে। তো আপনি যে বের হয়েছেন বাইরে বা স্ট্যাটাস দিয়েছিলেন, এই ক্ষেত্রে আপনার ফ্যামিলির প্রতিক্রিয়া কি ছিল আসলে? আমার ফ্যামিলির প্রতিক্রিয়া হচ্ছে তারা আমার বিপক্ষে কিছু বলে না। তারা জানে আমি নীতিগত দিক থেকে ছোটবেলা থেকে ঠিকঠাক, আমার কোনো নীতির দিক থেকে কেউ আপনি আমাকে বলতে পারবেন না। নীতিগত দিক থেকে চিন্তা করলে আমি ভেরি প্রফেশনাল গাই, খুবই প্রপার ব্যবহার করি সবার সাথে, কোনো ধরনের এগুলো বিচ্যুতি নাই। আমার ঘরে একজন রিটায়ার্ড আর্মি অফিসার, একজন সার্ভিং আর্মি অফিসার, আমার বোনের জামাই মেজর, সেও বসে ভাত খেতেছে, আব্বাও ভাত খেতেছে, আমিও ভাত খেতেছি, আমরা তো আলাপ করি। আমি তো আমার প্রতিবাদী ব্যাপারটা বলছি, তারা জানাইছে যে তারা একমত আমার সাথে। তারা চাকরি করছেন এবার করে দেখে, রানিং করতেছে দেখে তারা এটা নিয়ে কথা বলতে না পারো, কিন্তু আমাকে বলতে বাধা দেয় নাই কেউ, বলে নাই যে এটা বলো না বা এটা করলে আমাদের ক্ষতি হবে, এরকম কিছু করে নাই। ইনফ্লুয়েন্সারের কাজ কি? টিকটকে নাচা না, ইনফ্লুয়েন্সারের কাজ হচ্ছে ইনফ্লুয়েন্স করা, সোসাইটিতে যখন কিছু প্রয়োজন হবে, সোশ্যাল কোনটা পজিটিভ দিক সেটাতে ইনফ্লুয়েন্স করাই আমাদের দায়িত্ব আসলে। আচ্ছা, আমি গান নাচ করলাম, ওইটা দেখে আসলে কি ইনফ্লুয়েন্স আমি জানি না। আচ্ছা, বন্যার ক্ষেত্রে আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে যারা আসলে বন্যার ক্ষেত্রে ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য বা ইনফ্লুয়েন্সাররা যারা যাচ্ছে তাদেরকে আপনি ভার্চুয়াল, আমি বলছি যে টুট দেওয়ার জন্য ভার্চুয়াল বক চয় বলছি আর কি। বক চয় একটা শাকের নাম, চাইনিজ শাক। ওই যে ব্যাচেলার পয়েন্টে মার্জুক ভাই বলতো আমি বক চয় খামো, আমি তোকে ভার্চুয়াল বক চয় বলছিলাম আর কি, মানে ভার্চুয়াল চাইনিজ শাক। আচ্ছা, কেন? কারণ মাথায় বুদ্ধি থাকতে হবে তো। আমি এলাকা থেকে 40,000 টাকা চাঁদা নিয়ে 30,000 টাকা দিয়ে ট্রাক ভাড়া কইরা 10,000 টাকা দিয়ে ত্রাণ দিতে যাবো, 8 জন দাঁত কেলাতে সেলফি তুলতে। সো এই ট্রিপটা তো আমরা পরেও দিতে পারি, দেশটা সব ঠিক হয়ে যাওয়ার পরে। আমার নিজেরও তো মন পড়ে আছে, আমিও তো 2 মাস বেকার ছিলাম, এই যে কাজ করতেছি, আমিও তো ঘুরতে যাইনি কোথাও। এটা তো ঘুরতে যাওয়ার টাইম না আসলে। ঘুরতে যাবো তো দেশটা সুন্দর হওয়ার পরে আমরা দেশ বিদেশ ঘুরবো, বিষয়টা এরকম আর কি। আচ্ছা, ডাকাত নিয়ে আপনি বেশ সরগরম ছিলেন একদম, যখন প্রতি রাতে আনন্দ করছি ডাকাত ধরে নিয়ে জেগেও ছিলাম। ছোট ছেলেপেলে ডিএসএস গার্ড দিছে, আমরা হলাম ব্যাকআপ টিম, যে যদি ঢুকে আমরা বের হওয়ার জন্য রেডি। আমাদের গাড়ি রেডি না, আমাদের ডিএসএস তো ঢুকতেই পারে না, গেটে একবার আসছিল, কিন্তু আর্মিরা তো এলএমজি গান লাগানো। আসলে কি ডাকাত ছিল? হ্যাঁ, ছিল। মিরপুরের রাজনৈতিক নেতারা টাকা দিয়ে ওদের কর্মচারীদেরকে পাঠাইছিল আর কি। যেদিন যে সারা উত্তরে একই টাইমে অ্যাটাক হইলো, মানে ওরা কি রিয়েল ডাকাত না? আপনার মনে হয় সেটা? আমি জানি না, আমার তো মনে হয় ওদের চাকরিটা নাই দেখে ওরা প্রফেশনটা চেঞ্জ করছে ওদের ওই মুহূর্তের জন্য। ওরা রিয়েল ডাকাত হলে আপনি আমাকে কথা বলেন, রিয়েল ডাকাত যদি আসতো এতগুলা, একটা কিছু তো ডাকাইতে হতো, একটা কিছু তো চুরি হতো, কিছুই চুরি হয় নাই, বরং আমরা কি পেয়েছি? কন্টেন্ট। ওরা নাচতেছে, গান গাচ্ছে। এবং আমার মনে হয় অনেক ডাকাত কিন্তু মানে নাচটা শিখে আসতো, যে ও কোনটা পারফরম্যান্স। আমি প্রফেশনাল ডাকাত হলে একটা কিছু ডাকাতি করে নিয়ে চলে আসতাম, আমি এখন নাচতাম নাকি ধরা খায়। তার মানে ইচ্ছাই ছিল না এদের কিছু চুরি করা, ডাকাতি করার। এরা যায় ধরাই খাইছে খালি, মানে নুইসেন্স তৈরি করার একটা প্ল্যান ছিল, যেটা নষ্ট হয়ে গেছে। আপনি তো একটা রিয়েলিটি শো তৈরি করার জন্য জেনজিদেরকে হ্যাঁ, বললাম যে নাচে গানে ডাকাত পাওয়ার্ড বাই জেনজি যদি হয়, এটা একটা টিভি শো, দীপ্ত তো হওয়া উচিত, মানে ইটস গুড শো। নাচে গানে ডাকাত, তাদের যে কি মাশাআল্লাহ ট্যালেন্ট। হ্যাঁ, অতিথি জেনজিরাই ইয়ে করবে, ফিক্স করবে, ভোট হবে কে অতিথি থাকতে পারে, মানে ডাকাত সদস্য। হ্যাঁ, ডাকাত সদস্য প্লাস হচ্ছে সুলাইমান শকুনরা যদি নাচতে চায় তারাও ওয়েলকাম, আফ্রিদি যদি নাচতে চায় তারাও ওয়েলকাম, যারা নিশ্চুপ নীরবতারা তাদেরও ওয়েলকাম। নাচো গাও, যেহেতু কোয়ালিটি আছে একটু দেখাও, আমরা মার্ক দিলাম। আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ভারত তো বাদ খুলে দিল, বুক ভরা তাদের বেশি। এটা কি আপনি নিজে করেছেন? কোনটা স্ট্যাটাস নিজে লিখেছেন? আমার কি কোনো পিএস আছে কেউ আমার জন্য বাংলা লিখে দিবে? না, আপনি এই কবিতার মতো। হ্যাঁ, আরবান কবি আমারই পেজ। পুলিশ আমাকে জিজ্ঞেস করছিল আঠারো সালে, আরবান কবি কে, দেশ সমাজ নিয়ে কবিতা লিখে। আমি পেজ কে চালাই, আপনি ঢুকে দেখেন পেজ, আমি একাই, কোনো অ্যাডমিন নাই, আমি একাই আমার পেজগুলো চালাই। ম্যাঙ্গো স্কোয়াড লিডার, আরবান কবি, সব পেজ আমি একা চালাই। সো লিখি মানে আমি একা লিখছি। বাহ, আমরা আরেকটা পরিচয় কিন্তু জানলাম যে ভাইয়া কিন্তু কবিও। তো সেই ক্ষেত্রে এই যে লিখলেন যে বন্যা হচ্ছে রাজনৈতিক বন্যা, আপনি মনে করছেন এরকম? ম্যান মেড ডিজাস্টার, যেটা নট ন্যাচারাল ডিজাস্টার। ন্যাচারাল ডিজাস্টার ইট ইজ, বাট ম্যান মেড 80%। আচ্ছা,
কিন্তু বাঁধ খুলে দেওয়ার বিকল্প কি ছিল আসলে? ওখানে তো বন্যা হয়ে যেত। কিন্তু শুনেন, বাঁধ খুলে দেওয়া নিয়ে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আপনি তো একটা অ্যালার্ম দিবেন। আপনি যখন নিজের দেশে বিপদে পড়ে গেছেন তখন অফিসিয়ালি একটা চিঠি আসার কথা আমাদের দেশ বরাবর, আমাদের নিজেদের মন্ত্রণালয় বরাবর, যে আমরা বাঁধটা খুলে দিব। 3 দিন টাইম দিলাম। 3 দিন টাইম দিলে কতগুলো মানুষ মরে যেত? 3 দিনে তো 3 ফোর্স গিয়ে আমাদের সবাইকে তো বাঁচিয়ে নিয়ে আসতে পারতাম। গবাদি পশু জমির মায়া ছেড়ে দিত লোকজন, জীবনের মায়াটা তো করতো। লাইক আপনি যদি দেখেন যে পানি যখন নেমে যায় অনেকগুলো মরলাশ কিন্তু মাটিতেও আটকায় ছিল, মানে পানি তোলার পরে যেটা চিত্র আর কি, এই মানাটা যেত না। মানে তারা দিন শেষে খুনই করছে আমাদেরকে, এটা রাজনৈতিক বন্যাই। আপনি অ্যালার্ম বাজার কথা একটা বাঁধ খোলার আগে, এটা অ্যালার্ম কর দেওয়ার কথা, আমাদেরকে সতর্ক করার কথা জাতিগতভাবে, সেটা করলো না কেন? আমরা তো বলতেছি না যে তারা পানিতে ডুবে নাই, তারা ড্রাই সিজন। আর যদি এতই হয় সামার টাইমে বন্ধ রাখে কেন? আপনার যখন ওভারফ্লো হয়ে গেল আপনি কিছু দান করলেন আমারে, তা আপনার যখন আমার একটু আপনার একটা রুটি ছিঁড়ে 2 জন মিলে ভাগ করে খেয়ে বেঁচে থাকতে আরো এক মরুভূমিতে পড়ছি, তখন দিলাম না কেন আমি আপনারা রুটির অর্ধেক আর পানি? ফ্যাক্ট। আচ্ছা, সো খারাপ তো খারাপই, মনে বিশ্বাস আছে ওদের। 3 জন ব্যক্তি, তাদের থেকে আপনি কি চুরি করতে চান? সালমান মুক্তাদিরের গাড়িগুলো জোশ, গাড়ি চুরি করতে চাই। আমার এই গাড়ি কিনতে অনেক টাইম লাগবে। ধরা পড়লে কিন্তু আবার নাচাবে। হ্যাঁ, ধরা পড়লে যদি আবার নাচায় না, আপনি তো বলছেন চুরি করতে চান, পরবর্তীতে ফিউচার কি হবে কি প্রসেস সেটা আমি বলার নাই আমারে। আচ্ছা, আপনি খালি চুরি করতে চান বলছেন, আমি কোনটা চুরি করতে চাই বলবো। ফারাজ করিমের অ্যাক্টিং স্কিলটা খুব বাজে, নাহলে ওটা নিতে চাইতাম। খুবই বাজে অ্যাক্টিং করছে ভিডিওতে অন করে আর মারে বসে। কি নেওয়া যায় ওর থেকে? আপনি তো সব রিচ লোকদের কথা বলতেছেন, এতে ওর অর্থ ভান্ডার থেকে কিছু টাকা পয়সা নিতাম, কাজে লাগতো, এবং কথা বলতাম, চুপ করে বসে থাকতাম না বোবার মতো। আমার আব্বা আম্মার সাথে ফাইট করতাম কথা বলা লাগলে। আচ্ছা, সাকিব আল হাসানের ক্রিকেট খেলার আগে আমি একটা থেকে কিছুই নিতাম না, আমি একটা ক্রিকেটের একটা স্কিল নিতে চাইতাম তার থেকে। একটা সময় আপনি যে নায়িকাদেরকে আসলে দিক নির্দেশনা দিয়েছেন বা প্রথম আসলে মিডিয়াতে এসেছে, যারা আপনাকে হয় না সিনিয়র জুনিয়র আর্টিস্টদের মধ্যে একটা সম্মানজনক পেশা বা সম্মানজনক একটা ব্যাপার কিন্তু বজায় থাকতে হয়, আর সেই নায়িকারাই এখন নাকি ডেট দিতে চাচ্ছে না বা খুব উপরে উঠে গেছে, এখন আর পেছনের দিকে তাকাতে চাচ্ছে না। এরকম কি আসলে হচ্ছে? এরকম কি হচ্ছে কি আপনি জানেন না? হয়তো এটা তো হয়। আমি তো অভিনয় যাই হোক, কিন্তু আপনার জানা কথা যেহেতু সব অনেক অভিনয় শিল্পীদের ফ্রেন্ড আপনি। থিং ইজ হচ্ছে যে মানুষ একটু এরকমই, আমরা জাতিগত একটু এরকম, যাকে দিয়ে মিডিয়া আসবেন বা যার সাথে কাজে যখন আপনার কাজ ছিল না, ম্যাঙ্গো স্কোয়াডে কাজ করছেন বা আপনি বড় হয়েছেন এখন, এটা শুধু মেয়ে কেন, এটা ছেলেরাও তো আমার সাথে বিট্রে করছে, মানে সানগ্লাস পরে হাঁটা দিয়েছে। আমি যেরকম মাবরুর রশিদ বান্না ভাইয়ের নামটা রেসপেক্টের সাথে নেই, যে আমাকে প্রথম কাজে নিয়েছেন, আমি যাদেরকে প্রথম কাজ দিয়েছি তারা কেউই কোনো ইন্টারভিউতে আমার নাম কখনোই নেয় নাই। সো পার্থক্য থাকে, এটা ব্লাড থেকে আসে, এটা ফ্যামিলি থেকে আসে। হ্যাঁ, এটা ব্লাড থেকে আসে, এটা আপনাকে ফ্যামিলি থেকে শিখতে হবে। এটা স্কুলের টিচাররা বলে না যে বাবু তোমাকে কেউ যদি কিছু বলে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, এটা আমাদের বাপ মারা আমাদের শিখাইছে, এটা ওদের জানা নাই। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। ধরেন এখন একটা নায়ক আমার চেয়ে উপরে আছে, তার বেতন 10 গুণ, তার পাওয়ার অনেক, সে চাইলে আমাকেও ব্লক দিতে পারে, মানে ব্লক ইন এ ওয়ে, শোনো শাপলা তুমি তো আমার সাথে কাজ করতেছো, ওর সাথে করো না, ওর সাথে লাগাও ঘাপলা। এখন কথা হলো যে এই শাপলাটা কে আসলে? এটা কাল্পনিক ক্যারেক্টার। ম্যাঙ্গো স্কোয়াডের যে কোনো মেয়ে আমার শাপলা নামে কোনো ডার্লিং ছিল না, এটা আর ভাইবেন না, আমার বউ ছিল একটা শাপলা নামে। যাই হোক, তো যেটা কারণটা হচ্ছে যে ওই নায়কের খারাপ টাইম আসতে পারে, তখন এই শাপলারা আবার আমাদের সাথেই কাজ করবে, এটাই মিডিয়ার নিয়ম। তাই আমি কারণে কিছু বলতে চাই না, কারণ ভালো দিন আসলে তো এরাই আবার আমার সাথে কাজ করবে, যারা আমার সাথে কাজ করতো আগে। আমার তাদের সাথে কোনো ঝগড়া বিবাদ হয় নাই, আমার তাদের সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না, আমার হালকা লেজারিংও ছিল না যে বিচ্ছেদের প্রশ্ন আসতেছে, আমাদের জাস্ট ফ্রেন্ডশিপটাই ছিল। ফ্রেন্ডশিপ থাকলে আবার ধরেন আমি আপনার ফ্রেন্ড, আপনি এখন বড় নায়িকা হয়ে গেছেন, আপনি ফ্রেন্ডশিপের মর্যাদা কেন দিবেন না? আমি আপনার সাথে এই টাইমে এসে আপনার সাথে ইন্টারভিউ দিচ্ছি না, আপনি দিনটা মনে রাখবেন না? এখন মনে রাখা না রাখাটা তো পারিবারিক শিক্ষা, এটা জান নাই তাকে নিয়ে কথা বলে আমার লাভ নাই। নায়ক নায়িকাদেরকে এমপি বা রাজনীতিতে আসা উচিত না মনে করি আমি। আসলে নায়ক নায়িকা কি, গায়ক গায়িকা, ক্রিকেট প্লেয়ার, মানে যারা পাবলিক ফিগার, আমরা সব ধর্মের সব মানুষের এই দেশের, আমরা কোনোদিন একটা স্পেসিফিক দলের জন্য স্লোগান দিতে পারি না। এটা আসলে দেখেন, এই যে আমি যে কারো দলের চামচামি করি নাই, সেই কারণে কিন্তু এই জোর গলায় কথাগুলো নিউট্রালি বলতে পারতেছি, এটার মধ্যে একটা মজা আছে, কারো আন্ডারে না থাকা। আচ্ছা, আপনার প্রথম ইউটিউবিং শুরু হয় ম্যাঙ্গো স্কোয়াড দিয়ে, এখন সেখানে 2 মাস 4 মাস 5 মাস এত পর কেন ভিডিও আপলোড হচ্ছে? কেন এটাতে আপনি সরব না? আমি চিঠিটা যেদিন আপলোড দিছিলাম, ওই গোপনের চিঠিটা, সেদিন আমি একটা সেন্টেন্স লাস্টে লিখে রাখছিলাম যে এই 18 সালের পর থেকে কখনো মাথা তুলে দাঁড়াতে পারিনি, কখনোই মনের বাক স্বাধীনতাই পাই নাই যে আমি আমার মতো ভিডিও বানাতে পারবো। মানে ধরেন বাক স্বাধীনতা বলতে বিষয় আছে ভিডিও বানানোর ক্ষেত্রে, সব তো চাপায় চুপায় কোনো মতে একটা অনুষ্ঠান করলে হয় না। আর আমার ভিডিওগুলোতে আমি সোশ্যাল মেসেজ রাখতে চাইতাম সবসময়, মানে ম্যাঙ্গো স্কোয়াড নামটার একটা ভ্যালু আছে, কন্টেন্টের একটা ভ্যালু আছে।
ইটস নট একটা ফান ব্লগ, হেই হ্যালো ফ্রেন্ডস, আমি এরকম করছি কম। অস্থির বাড়িওয়ালারও অস্থির তো বাড়িওয়ালাও কিন্তু একটা একটা বলেছেন কন্টেন্ট, আপনি। এবং এটা আমার ওই যে ফেসবুক হ্যাক করার পর যখন নির্বাচন হয়ে গেল দেশে, আমাকে ফেরত দেওয়া হলো। আমি এই ভিডিওটা বানাইছিলাম এই কারণে যে বাড়িওয়ালাই হচ্ছে আমাদের স্বৈরশাসক এবং হচ্ছে ভাড়াটিয়ারা হচ্ছে আমরা জনগণ, এবং এইভাবে করে রুলস এন্ড রেগুলেশন চলতে হবে। আচ্ছা, ওই কারণে আমি এটা প্রতীকী অর্থে বানাইছিলাম। এখন তো বাক স্বাধীনতা এসছে, এখন কি শামীম হাসান সরকার সবসময় ইউটিউবিং এ এখন আসলে এত লোক আছে বাক স্বাধীনতার পরে হিসাব বলা, লাইভে গিয়ে এই সেই, ওদের 20,000 লাইক আছে, লাইক এখন দায়িত্ব পালন করার লোক এসে গেছে। আমি আমার যুদ্ধ করা পর্যন্ত দায়িত্ব পালন করেছি, এখন আমার চুপচাপ ডিপ্লয় করা হয় নাই, আমি চুপচাপ বসে আছি। আবার লাগলে, আবার কোনো কিছু লাগলে আমি আবার যাবো। আপাতত আমার মনে হচ্ছে যে বলার মতো মানুষ এখন অনেক হয়ে গেছে। 18 সালে ছিল না, আমি পূরণ করছি, এখন 20 জন আছে, আমি বসে থাকলেও হবে। আমার তো লাইক কমেন্ট শেয়ার লাগবে না, বহুত আছে লাইফে পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে, ইউটিউবিং করে বেশি আয় করা যায় নাকি আসলে নাটক সিনেমা করে? নাটকের বান্ডিল এত মোটা, ইউটিউব থেকে 5 টাকা আসে না। আপনি আমার চ্যানেলে যদি দেখাই, আমি আমার সেটিংসে $8 আছে, $8 দিয়ে তো আমার পার ডের খরচই $8 বেশি। কিন্তু ভালোভাবে করলে আসতো না? ভালোভাবে করলে কেন আমরা তো দেখেছি যে রাফসানদার ছোট ভাই একটা গাড়ি কিনে ফেলেছে এবং তার মাকেও দিয়েছে, এটা আমরা তো সেগুলোও দেখেছি। এটা কিন্তু শুধু ইউটিউবের টাকা কিনে নাই, এরকম অডিটরি কিনতে গেলে আপনাকে 10টা ইভেন্টে যেতে হবে, 5 লাখ টাকা করে পেমেন্ট পাইতে হবে, ব্র্যান্ড এন্ডোর্সড হইতে হবে, ক্লোদিং এর ব্র্যান্ড আছে ওর, ও ব্লু ড্রিঙ্ক বের করলো, মানে আরো 10টা জায়গা। আমার কোনো বিজনেস নাই, আমার টিভি অ্যাক্টিং এ আমার মেইন টাকা আসে, মানে আমার আর্নিং সোর্স। এবং আমি যখন ভিডিও করি তখন এই আমার আর্নিংটা দিয়েই আমি আমার ভিডিও নামাই, মানে আমি যখন প্রডিউসার থাকি, আমার টিম মেম্বাররা আমার এই বেতনের টাকাটাই আমি শেয়ার করি ওদের সাথে। সো আমার একটাই আর্নিং সোর্স, আমার একটাই ব্যয়ের সোর্স, মানে যেই ম্যাঙ্গো স্কোয়াড। সো আমার আর্ন যখন হয় না, তখন আমার ভিডিও হয় না। মানে আমি তো ছেলেবেলকে মাগনা কাজ করতে পারি না, ক্যামেরা যে ধরে তার তো একটা মিনিমাম পেমেন্ট আছে, এডিট যে করে মিনিমাম পেমেন্ট আছে, এটা হচ্ছে টিম আমারটা। সো ওই জন্য আর কি ভিডিও করা হচ্ছে না। তবে আমি এই সোশ্যাল ইস্যুস নিয়ে আমি ব্যক্তিগতভাবে ফেসবুকে কথা বলে যাব, টিম নিয়ে ভিডিও করতে ইচ্ছা করতেছে না। তবে যদি প্রয়োজন পড়ে, আমি বললাম তো, আমার মন যখন বলবে যে লাগবেই, আমি কালকে শুট করব উইথাউট এনি নোটিস আর কি। মানে আমার মন যখন চাবে যে এটা এখন আপলোড দেওয়া লাগবে, কথাবার্তা ছাড়াই আপলোড হবে। এই মুহূর্তে আলাদিনের আশ্চর্য প্রদীপ পেলেন এবং সেখানে বলা আছে ওটিটি নাকি সিনেমা, কোনটা এই মুহূর্তে করতে চায়? আমি ওটিটিতে করতে চাবো। সিনেমা করবেন না? না, সিনেমা করার ইচ্ছা নেই? ইচ্ছা আছে, কিন্তু আমি আমার নিজের ফার্স্ট চয়েসটা আগে বললাম। আচ্ছা, ধরেন আপনি সিনেমা যদি বাছাই করতেন, আর সেই সিনেমাতে আপনার বিপরীতে কোন নায়িকাকে এখন সবচেয়ে বেশি যোগ্য মনে করেন, বা আপনাদের জুটিটা অনেক বেশি সুন্দর? সিনেমা যদি করি, অবভিয়াসলি আই উইল গো ফর তানিয়া বৃষ্টি। ওর মতো ভালো অভিনেত্রী তো সিনেমার নায়িকাদের মধ্যে। আমি সিনেমাতে নায়িকা কারোর সাথে অ্যাক্টিং করতাম না, আমি আমার নিজের নাটক জগতের কোনো নায়িকাকে বলতাম যে আমাকে হেল্প করো ভাই, আমার সাথে পেয়ার আপ করো ভাই, পায়ে ধরি। না না, সম্ভব না। সিনেমা পায়ে ধরতেন আপনি? মানে ম্যানেজ করতাম আর কি, কনভিন্স করতাম। মানে সিনেমার যোগ্য কেউ নেই, মানে সিনেমার নায়িকাদের নায়িকাদের মধ্যে মানাবেন? আপনি দেখছেন এদের চেহারা, ওদের সব বাকি যারা এখন রানিং আছে, লাইক আমার সাথে যাবে, পাশাপাশি দাঁড়ালে আমাকে নায়ক মনে হবে তোদের পাশে দাঁড়ালে? সেটা আমি আপনাকে হাইট ওয়েট নো আমার মনে হয় যে হবে না। মানে হাইট কি আপনারটা ছোট থাকে? না না, ছোট বড় যাই হোক, মানে মানাবেন আর কি। স্ক্রিনে দাঁড়ালে ধরেন আমি একটা নাটক করলে মানাবে, আসলে না হাইট ওয়েট রেশিও অনুযায়ী ওরা আর কি আমার চেয়ে সিনিয়রই মনে হয় দেখতে। বা একটা অপশন দিতেন আমার, একটা নায়িকার নাম বলতেন, তাও যদি ভাবতাম আমার কারো এরকম। আচ্ছা, আমি কি বলবো? বলেন, একটা নাম বলেন দেখি। আচ্ছা, কার সাথে করা যায় সিনেমা? অপু বিশ্বাস, বুবলি, পরিমণি, পূজা চেরি। এখন যে 4টা নাম বলছেন এর মধ্যে তো পূজা চেরি, আই উইল গো ফর পূজা চেরি। 4 জনের মধ্যে অ্যাট লিস্ট ইয়াঙ্গার মানাবে। আর বাকিরা কি বয়স্ক? তা আমার সাথে আমার তুলনায় বয়স্ক না? আপনি অপু বিশ্বাস আমাকে সিনেমা দেখবেন, দর্শকই তো কমেন্ট দিবে যে এই কি বয়সের কি সমভার, এ কি প্যারায়। আমরা বুঝতে পারলাম, তার মানে যদি সিনেমাতে আপনি করেন তাহলে আপনি কি কমেডি নায়ক হবেন, নাকি হিরোইজম কোন একটা কাজ করবেন, নাকি অ্যাকশন, নাকি থ্রিলার, আসলে কোনটা করবেন? আমি যদি ওটিটিতে কাজ করি অথবা সিনেমাও কাজ করি, আমি রিয়েলিটি বেসড গল্পে যেতে চাবো। আমি একটা ঘুষি দিছে 40 জন উড়ে গেছে, সেটা আমি করতে চাই না। আমার গায়ের শক্তিতে যে একজনের ধাক্কা দিলে যতদূর পরে আমি ততদূর দেখতে চাই। আমি একটা বাস্তবসম্মত এবং যেহেতু একটা সুযোগ পাচ্ছি নাটকের, একটা সিনেমা করার সুযোগ পাবে, ইটস এ বিগ প্লেগ্রাউন্ড আছে না। ছোট ছোট পাড়ায় খেলতাম, এখন জেলা পর্যায়ে সুযোগ পাইছি, বিভাগ পর্যায়ে সুযোগ পাইছি। আমি এটাকে আই উইল মেক ইট হ্যাপেন। আমি তখন সোশ্যাল মেসেজের একটা মানে একটা যেন অর্থ বহন করে এমন একটা সিনেমায় কাজ করতাম, যেটা 20 জনের মনে হলো মিনিমাম দাগ কাটবে, 2 লক্ষ মানুষ আস্তে আস্তে জানবে, এরকম একটা বিষয়। মিডিয়াতে আপনাকে বলা হয় ঠোঁটকাটা, এবং অনেকে কিন্তু আবার একটা সময় বেয়াদবও বলেছে। আপনি কি এটা শুনেছেন? আপনার ইন্টারভিউ নিচে কমেন্ট থাকবে আমি বেয়াদব, একটাই কারণ আমি দ্রুত কথা বলতেছি, আমার চোখ সততার সাথে আছে, এবং আমি আপনাকে ডিরেক্ট অ্যান্সার দিতেছি, মানে ভানভনিতাটা নাই। এটাকে অনেকে বেয়াদবি মনে করেন, তবে আমি আপনাদের বলতে চাই বেয়াদবি এক জিনিস, আর সৎ থাকা, সৎভাবে কথা বলা আরেক জিনিস। ঢাকা গাইস বেশি পপুলার, নাকি ম্যাঙ্গো স্কোয়াড বেশি পপুলার, নাকি আজাইরা লিমিটেড বেশি পপুলার? 3টা চ্যানেলেরই 3 রকমের দর্শক আছে, আবার কমন দর্শক আছে। ঢাকা গাইস বেশি পপুলার, কারণ ওখানে 6 জনই 7 জন আছে যারা পাবলিক ফিগার, নিজেদের হিমসেলফ তারা পাবলিক ফিগার।
মানে সবাই কিছু না কিছু পারে। ম্যাঙ্গো স্কোয়াডে আমি একাই লিডার, মানে আমার এখানে সব নতুন ফেসদেরকে আপনি দেখছেন যারা পরবর্তীতে নাটকে অনেক বড় হয়েছে, কেউ নায়িকা হয়েছে, কেউ নায়ক হয়েছে, কিন্তু আমি সবসময় ক্যারেক্টার আর্টিস্টদেরকে নিছি এবং আমার ওই ফার্স্ট টাইমের যে ট্রেনিং ওইটাই আমি ওদেরকে দিছি যে এইভাবে কাজ করতে হবে, এইভাবে করতে হবে। আর আজারে লিমিটেড আমার খুব পছন্দের একটা চ্যানেল, আমি ওদেরকে লাইক করি। সো ওরাও খুবই সিম্পল বলা পাইন, কিন্তু জাস্ট আমি বলতে চাই যে কেউই এরকম এদেরকে 1 2 3 আপনি দিতে পারবেন না, এইটাই আমার কাছে মনে হয়েছে। একটা কমন কোয়েশ্চেন যেটা সব জায়গায় আপনি গেলে পান, বলেন তো কোনটা? কমন প্রশ্ন আমি সব জায়গায় আমি যেটা করতে যাচ্ছি এখন, বলেন তো, মানে সব জায়গায় এটা কমন পাবেনই আপনি? জানি না, প্রশ্নটাই করে না। শুনে জানেন না? না, আমাকে এরকম কোনো প্রশ্ন করে না, কেউ করে না। কি করবে আপনি বলেন, প্রশ্নটা শুনলে বুঝতে পারবো। ব্যাচেলর পয়েন্ট থেকে কেন সরে দাঁড়িয়ে? ও আচ্ছা, এটা রিসেন্টলি কেউ আর করে না, আন্দোলনের পরে আর কি আর এই প্রশ্ন আর আসে নাই। এইজন্যই তো আন্দোলনের ইস্যুস চেঞ্জ হইছে, কিন্তু তার একদিন পর্যন্ত আর কি এই সংকটের আগের দিন পর্যন্ত হ্যাঁ কেন করি না এই প্রশ্নটা আমাকে শুনতে, এটা ঠিকই বলছেন। অভিমান ছিল না, কোনো অভিমান না, প্রফেশনাল লাইফটাতে আসেন না। আপনার এই টিভি চ্যানেলে হোস্ট হিসেবে জমতেছে না, আপনার পলিটিক্সের শিকার হয়েছেন এখানকার প্রোডিউসারের সাথে, অন্য কারোর সাথে আপনার লাগছে, আপনি তো অন্য চ্যানেলে চলে যাইতেই পারেন। তাহলে আমি একটা টিভি অ্যাক্টর, আমি একটা নাটকের সিরিয়ালে আমার জমতেছে না, আমি তো চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে যেতেই, মানে আরেকটা দোকানে যেতেই পারি, আরেকটা চ্যানেলে যেতেই পারি। মানে শামীম ভাই পলিটিক্সের শিকার হয়েছিল? অবভিয়াসলি আমি হইছি। ওকে। আচ্ছা, নাটকের স্ক্রিপ্ট দেখার সময় বা নাটকের নামগুলোতে আপনি এটা নিয়ে অনেক প্রতিবাদ করেছেন, আর সেক্ষেত্রে এখন কি আসলে ভিউজ কেন্দ্রিক হয়ে যাচ্ছে? আমরা ভিউজ কেন্দ্রিক হয়ে যাচ্ছিলাম আমরা, কিন্তু এখন তো সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে, কাজ কমে গেছে, সংস্কার কিন্তু এখানেও চলতেছে। আপনি যাই বলেন, আমি 1 তারিখ থেকে যতগুলো কাজে শুটিং করছি সেখানে কিন্তু আমি গল্পের একটা চেঞ্জ দেখতে পাইছি। মানে সবাই জামাই বউ শ্বশুর শাশুড়ি থেকে সরে এসে মানে যে সমসাময়িক যে ঘটনা চলছে, টাকার গরম নাটকের নাম, এই ব্যাপারটা চেঞ্জ আসতেছে আর কি আস্তে আস্তে, বা এবার তোরা মানুষ সো কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। সো আমার মনে হয় যে এখন আর ভিউজ না নিয়ে ভেবে মানুষজন কন্টেন্ট নিয়েই ভাববে আর কি। আমার বিশ্বাস যে 1-2 মাসের মধ্যে আমরা এইটার ফলাফল দেখতে পাবো আর কি। হানিমুন কোথায় করতে চাচ্ছেন? হানিমুন আমি আমার পছন্দের দেশ টার্কি, আমি আই উইল গো টু টার্কি। কাজের সময় ঘুম পেলে কি করেন? কাজের সময় ঘুম পেলে ঠাস করে, যদি ফ্রি টাইম পাই ঠাস করে সোফা টোফা যেখানে এলাকা আছে ঘুমাই নেই 5 মিনিট। আপনি কি পাওয়ার ন্যাপ পারি? প্রথম পারতাম না এই চাকরিতে, এখন আমি পাওয়ার ন্যাপ নিয়ে আমি 5-10 মিনিট ঘুমাই, আমি আবার কাজে যেতে পারি। এটা হয়ে গেছে চাকরি করতে করতে। আচ্ছা, কমন জেন্ডারের ভূমিকা অভিনয় করার পর আপনি নাকি নিজেও বাস্তবে ওইরকম ভাবে অনেকদিন ওই ক্যারেক্টার থেকে বের হতে পারছিলেন না? না, এমনটা ছিল না গল্পটা। আমি এটা ফেসবুকে লিখছিলাম, আমার গল্প অনেকদিন না, একটা দিন ওই ক্যারেক্টারটা ছিল আমার গায়ের মধ্যে। আমার হাতে নেল পলিশটা তখনও ছিল, প্যাকআপ হয়ে গেছে, রাত 3টায় বাসায় আসছি। তো আমি আম্মুকে আর কি কোমরে হাত দিয়ে মেয়েদের মতো দাঁড়ায় বলছি, আম্মা একটু নাস্তা দিবা আমারে। মানে আমি বুঝছি যে আমি এটা হওয়ার কথা না। তো তারপরে আমি আম্মুর হাতের সাথে আমার নিজের হাতে ছবি তুলি, রিমুভার দিয়ে আমার নেল পলিশ উঠাই, তার ক্যারেক্টারটাকে বিদায় দেই। আচ্ছা, বাথরুমে কি ধরনের গান করেন? বাথরুমে সব ধরনের গানই করি, গান গোসল করার সময় গান গাই আর নাচি আর গোসল করি। আচ্ছা, সেখানে কি আধুনিক বা হিপ হপ কোনটা? সব রকম গান, সব রকম, মানে আমার যেটা যে মুড যেদিন যে গান গাইতে ইচ্ছা হচ্ছে। শেষ কবে কেঁদেছেন? শেষ কবে কেঁদেছি? শেষ আমি কেঁদেছি আন্দোলনের সময়, কারণ আমার চোখে পানি আসছে, মানুষকে গুলিবিদ্ধ হওয়া দেখতে, মানুষের গুলি বের হয়ে যেতেছে, রাস্তায় পড়ে যাচ্ছে, মানে মানুষ তো ভাই, মানে আমি যদি আমার চোখে পানি এসে থাকে তাহলে এই টাফ টাইমটাতে। আচ্ছা, এই জীবনের সবচেয়ে বড় আফসোস কি? জীবনে কোনো আফসোস নাই, মানে আমার জীবন পারফেক্ট যাচ্ছে আল্লাহর রহমতে। আমার যেখানে যেটা করার সেটাই আমি করছি। আফসোস তারই থাকে যে করতে পারে না বা করে না বা কারো আন্ডারে আছে, আমি কারো আন্ডারে ছিলাম না, সো এই জন্য আমি খুশি। কাকে ধন্যবাদ জানাতে চেয়েও আপনি কখনো জানাতে পারেননি? আমি ধন্যবাদ জানাতে চাই আমার আব্বা, মামা, ছোট বোনকে। এই 3টা মানুষ আমার লাইফে এতটাই হেল্প করছে যে আমার লাইফে আমি যতবার বিপদে পড়ে গেছি ততবারই আমাকে আবার জায়গায় তুলছে। আমি আজকে বসে বসে কথা বলতেছি, এটা ফর দেম, এই 3 জনের জন্য। কত নাম্বার এক্স কে সবচেয়ে বেশি মিস করেন? আমি যদি কাউকে মিস করি না কোনো এক্স কে, টু বি অনেস্ট, কিন্তু যদি আপনি বলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার প্রথম ভালোবাসাকে ভুলতে পারে না, আমি প্রথম ভালোবাসাকে যদি কখনো বলেন তাহলে তার চেহারা আমার চোখে ভাসছে, বাকি আমার পরেরগুলোর কারো চেহারা আমার কখনো মনে নেই। কার অভিনয় দেখে আপনি অনুপ্রাণিত? কার অ্যাক্টিং দেখে? বাংলাদেশে না বিদেশে? বাংলাদেশে। আই এম ডেফিনেটলি, আমি মোশাররফ করিম ভাইয়ের ফ্যান, আমি নিশো ভাইয়ের ফ্যান। তাকে অ্যাক্টিং অ্যাসিস্ট করার সুযোগ হয়েছিল অনেকগুলো নাটকে, মোশাররফ ভাইকে মাত্র 2টা নাটকে হেল্প করছি, তো এই 2জনের ফ্যান আমি। আচ্ছা, আমরা যতটুকু জানি যে আপনি রোমিও নামে একটা গান করেছিলেন, মনে আছে? জি জি। আচ্ছা, আমরা সেই গানটা শুনতে শুনতে বিদায় নিতে চাই। ওকে, তো আমরা কি সেটা শুনতে পারি? সেখানে অনেকগুলো মেয়ের নাম ছিল না? হ্যাঁ, ওই মেয়েগুলো কি সবাই আপনার পরিচিত? না, এইটাই বেস্ট, ভালো একটা প্রশ্ন করছেন। আমার লাইফের জড়িত করার কারণ নাম এখানে নাই। হ্যাঁ, শিওর। আচ্ছা, এই নাম কমন নাম, কিন্তু নাম বাছাই করছি আমরা রাত্রেবেলা 3 জন আড্ডা দিচ্ছি। তো আমি যেটা করছি হচ্ছে ফেসবুক ঘাটছি এরকম, আর ওই যে হেডে যে নামগুলো আসে এরকম আমি কিছু বের করছি, আর কিছু মানে নিজেই মনে করে ছন্দ মিলানোর জন্য করছি আর কি। আমার একটা দুঃখ আছে, বলেন। সেখানে আমার নাম নেই, কিন্তু আমার আম্মুর নাম আছে।
আর এটা তো জানি না, কিছু কিছু এরকম ঘটছে, যেটা খুবই ফানি, তাই না? আন্টির নাম হ্যাঁ, আছে, আমি যখন আম্মুর সামনে আজকে শুনছিলাম তখন আম্মু বলে দেখ 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 আমার নাম আছে তোর নাই। এটা ভালো লাগছে শুনে, এটা এরকম রিভিউ পাই নাই, এটা ফার্স্ট আপনার থেকে শুনলাম। ঠিক আছে, আমরা গানটা শুনবো, তার আগে বলছি দর্শক দ্য টক রুম থেকে আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও কোনো গেস্টের সাথে কিন্তু আমরা হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেষটা করছি আমরা শামীম হাসান সরকারের গান দিয়ে। শুরু করেন। ওকে, সো আমাকে মাফ করতে হবে যে গলা ঠান্ডা লাগছে, এটা মেনে নিয়ে No করছি, ঠিক আছে? চারিদিকে এত মাইয়া তবু আমি একারে, মনটারে কাইরা নিল মনের প্রেমের একারে, ধোকা তো খাইছি বহুত হইতে চাই না বোকারে, তোমার এই রোমিও রে চিনে সবাই নগরে। এই শাপলা শাকিলা চলো খাই 200টা কিলা, এই বৃষ্টি এই দৃষ্টি দেখতে নোনতা খাইতে মিষ্টি, সাদিয়া নাদিয়া করা লেবু চা দিয়া, এই রাদিয়া সুজানা মারজানা ফারহানা তোগো এটা মন নাকি প্রেমেরই কারখানা। এই যতদূর গেলাম। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।